বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমার বাবার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যা বিস্ফোরক মামলায় 200-রও বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। সুরক্ষিত আছে সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি। অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধানের আশা। এবং দুর্নীতির আসামি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রে দুদকের চিঠি। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও থামবে না বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 5 আগস্ট জনগণ যে শক্তি দেখিয়েছে, সতর্ক না হলে হাপিত্তেশ করে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান করে তিনি বলেছেন, ছোট বড় কিছু রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, তাই নেতাকর্মীদের থাকতে হবে সতর্ক। বিএনপি নেতারা বলছেন, সংস্কার খেলা না করে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার পতনের দিনে ভোট হলে তা আরও ভালো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে হাজারো নেতাকর্মীর ঢল। দোয়া ও মোনাজাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন কর্মী ও সমর্থকরা। রোববার সকালে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ভোটের পর সংস্কার কাজ এগিয়ে নিতে পারবে নির্বাচিত সরকার। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। বিকেলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় যোগ দেন দলটির শীর্ষ নেতারা। দলে অনুপ্রবেশের সমালোচনা করেন তারা। পাশাপাশি জুলাই বিপ্লবের শক্তি ধরে রাখতে আগামী 5ই আগস্ট নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করি। আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে। নির্বাচন ও সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ওই যুক্তি খুব খোঁড়া যুক্তি, যা কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেন। অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। জনগণের সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিলে তখন কিন্তু পস্তাতে হবে। তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক ও সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে 200-রও বেশি জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়।
ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এতে করে তাদের কারা মুক্তিতে আর বাধা রইল না। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে খালাস পাওয়া আসামিদের জামিন হলেও সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয় পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 4 দফা পিছিয়ে দেওয়া হয় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি। এরপর নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিনের আলটিমেটাম দেন স্বজনরা। এ অবস্থায় রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় বিস্ফোরক মামলার জামিন শুনানি। পরে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। যাদের 10 বছরের সাজা হয়েছিল তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। মাননীয় আদালতে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। আমরা আশা করছি ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে, পর্যায়ক্রমিকভাবে সবে আমরা বের হয়ে যাবে আমরা আশা করছি। 200-রও বেশি আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। এদিকে 16 বছর কারাভোগের পর বিস্ফোরক মামলায় জামিনের খবরে উচ্ছ্বসিত 2 শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুনানি ঘিরে কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের সামনে জড়ো হন স্বজনরা। হত্যা মামলায় 1 যুগ আগে জামিন পেল, বিস্ফোরক মামলা বিচারাধীন থাকায় বন্দি জীবন যাপন করতে হয় এই আসামিদের। স্বামী বেঁচে থাকতেও যেন বিধবা। দীর্ঘ 16 বছর কারাভোগের পর স্বামীর জামিনের খবরে আনন্দ অশ্রু নেমে আসে এই নারীর চোখে। বিডিআর হত্যা মামলায় নিরপরাধ প্রমাণিত হলেও বিস্ফোরক মামলায় প্রায় 1.5 যুগ কারাভোগ করতে হয়েছে তাকে। আমরা 16 বছর যাবৎ অনেক অত্যাচার, অনেক হয়রানি, অনেক পেরেশানি, অনেক জুলুমের হাতের ভিতর দিয়ে আল্লাহ আজকে আমাদের মুক্তি মিলাই দিছে। আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক সুখ দুঃখ কষ্ট বেদনা এটার মধ্যে জড়িত ভাই। লাইফ শেষ হয়ে গেছে মামলা, আজকে বাড়িছো ভাই, আপনারা দোয়া করেন। উকিল ধরছি, অনেক টাকা পয়সা খরচ করছি, আলহামদুলিল্লাহ আজকে যে জামিন হয়েছে আমার পরিবার থেকে সবাই আনন্দিত, আমিও আনন্দিত। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে 16 বছর পর রোববার বিস্ফোরক মামলায় জামিন পান 2 শতাধিক বিডিআর জওয়ান। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত স্বজনরা। তবে দীর্ঘ অপেক্ষার পরও আপিলের কারণে জামিন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকের স্বজন। বিডিআরের একজন নিরস্ত্র ঝাড়ুদার কিভাবে বিস্ফোরক মামলায় আসামি হন, এমন প্রশ্ন তুলে বিস্ফোরক মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এক আসামির স্ত্রী। একটা ঝাড়ুদার কিভাবে আসামি হতে পারে? তাদের একটা অস্ত্র ইস্যু নেই, তাদের একটা পোশাক ইস্যু নেই। 16 বছর ধরে যে আসামি হয়ে জেলখানাতে আছে, এর কারণটাই তো আমি জানি না। আমার বাবা যখন জেলখানায় যায় তখন আমি খুব ছোট, তো বিগত 16 বছর ধরে আমি আমার বাবাকে আমার কাছে পাই নাই। আমার বাবা থেকেও আমার কাছে না থাকা। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 277 জন নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেলেও মুক্তি মেলেনি। দীর্ঘ 16 বছর কারাভোগের পর অবশেষে বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পেলেন প্রায় 2 শতাধিক বিডিআর সদস্য। তাদের পরিবারের একটাই চাওয়া, এইভাবে যেন আর কারো বিনা বিচারে কারাভোগ করতে না হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 4 মাস সময় বেঁধে দিয়েছেন 3 উপদেষ্টা। আগামী বর্ষার আগেই দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতে কাজ করার নির্দেশ।
বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে, কৃষক ছাড়া স্থানীয়দের শূন্যরেখায় যেতে দেয়া হচ্ছে না। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। আলতাফ হোসেন, বয়স ৬৫, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ। বেড়া যায়নি যেদিন থেকে সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে। মনে করে যে বিএসএফ সাঁতে হ্যাঁ ভারতের, ওরা সাঁতে থাকছে, ওইখান থেকে শুরু করে কোপাইতে গাছ গেট থেকে ফসল কাটতে লাগলো, বাধা দিচ্ছে, বাধা মানছে না, মানে হুড়কে ওরা বম মারছে, গ্যাস মারছে, চোখ জ্বলছে, মুখ জ্বলছে, তখন পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাই তোমার ফসলটা কাটিয়েন না, এত রকম আমার ইয়াতে পুলিশ মানা করছে। যে শুধু আলতাফ হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অনেকে। ভুট্টা ক্ষতি হয়েছে, গহম ক্ষতি হয়েছে, গাছ গাছালি কেটে ফেলে দিয়েছে, বহুত রকমের ক্ষতি হয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা গহম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান, নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গত ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ৫০ থেকে ১০০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেন বাংলাদেশি নাগরিকরা। এরই জেরে শনিবার ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওরা গম কাটা নিয়ে আমাকে এইভাবে অন্যায় করে বিএসএফ নিয়েছে, গ্যাস মারছে, দিয়ে আমরাকে তেড়ে আমাকে ফসল পানি নষ্ট করে দিয়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে দাবি করে স্থানীয়দের শূন্যরেখায় যেতে বারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে আলোচনার পাশাপাশি দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল। এছাড়া শনিবার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। শিগগিরই নিষ্ঠুর বন্দিশালা আয়না ঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম কমিশনের সঙ্গে বৈঠককালে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন
ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে। দুপুরে জাতিসংঘের আবশ্যিক প্রতিনিধি গুইন লুইজের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তাজুল ইসলাম আরও বলেছেন, তদন্ত বিচার কাজের স্বচ্ছতা নিশ্চিতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। জুলাই আগস্ট হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 131 জনেরও বেশি মন্ত্রী, এমপি, নেতা কারাগারে রয়েছেন। বন্দী আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1 ডজনেরও বেশি সদস্য। বিচার নিশ্চিতে জোরে সোরে চলছে তদন্ত কাজ। রোববার বিচারের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সামগ্রিক বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। পরে চিফ প্রসিকিউটর জানান, কারিগরি সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। খুব শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক বিচার তার নিজস্ব গতিতেই চলবে। দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। বিকেল 5:30টায় জাতীয় বনানী প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বনানীতে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বনানী প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় 2 বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাস সময় বেঁধে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। একই সঙ্গে আগামী বর্ষার আগে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার নির্দেশে জলাবদ্ধতার সমাধান খুঁজতে সফরের 2য় দিনে উপদেষ্টার আরও বলেছেন, এখন থেকে ভূমি অধিগ্রহণ, বরাদ্দ সহ সব বিষয়ে মনিটরিং করা হবে। শনিবার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে নানা অসঙ্গতি ও সমস্যা খুঁজে বের করেন 3 উপদেষ্টা। পরদিন এ নিয়ে বন্দরনগরী সার্কিট হাউসে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। বক্তারা জানান, অতীতে বড় বড় প্রকল্পে লুটপাট ও দুর্নীতির কারণে কাজে আসেনি জলাবদ্ধতা নিরসন প্রকল্প। 300 কোটি টাকার বাজেট 1300 কোটি টাকা হয়ে যায়। এগুলি কেন? এই অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবারই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আনতে হবে। আমাদের যে খাল এবং নদীতে যেন কোনো অবস্থাতেই কোনো বর্জ্য অথবা পলিথিন না ফেলেন, তাহলে আমাদের এই যে কাজটি হবে সেই কাজটি সাস্টেইন করবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাস সময় বেঁধে দেন 3 উপদেষ্টা। জানান, বরাদ্দ, মামলা ও ভূমি অধিগ্রহণ জটিলতা সহ সব বিষয় এখন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ড্রেনে যদি ময়লা নিক্ষেপ করে, এটা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষায় আমরা আসবো, তখন যদি আমরা ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব
এবং যেটা বললাম যে আমরা কি বলে যে এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। সরজমিনে দেখলাম এবং আমরা শুনেছি, আমরা একটা কর্ম পরিকল্পনা এর থেকে তৈরি করে নেব এবং সেই অনুযায়ী আমরা ইন্টেন্সিভলি এটাকে ফলো আপ করব। সিরিয়ে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে দেয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনে 14,500 কোটি টাকার প্রকল্প, যদিও এরই মধ্যে 8,500 কোটি টাকা ব্যয়ে 76% কাজ শেষ হয়েছে দাবি সংস্থাগুলোর। তবে এই প্রকল্প থেকে দৃশ্যমান উন্নয়ন ও তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। এর জন্য যারা দায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর গাজায় কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। হামাস 3 জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ার পর কার্যকর হয় এটি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বিভিন্ন অঞ্চলে উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। শোভাযাত্রা করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাসও। হাসি, আনন্দ, কান্না, 3 মিলে উচ্ছ্বাসে ভাসছেন গাজাবাসী। অবশেষে সাময়িকভাবে হলেও ইতি ঘটল দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের। কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্থানীয় সময় সকাল 8:30টায় হওয়ার কথা থাকলেও সকালের সূর্য হতাশা নিয়ে আসে গাজাবাসীর জীবনে। পিছিয়ে যায় যুদ্ধবিরতি কার্যকরের সময়। যদিও পরে ইসরায়েলের দেয়া শর্ত মেনে হামাস 3 জিম্মির নাম ঘোষণার পর কার্যকর হয় যুদ্ধবিরতি। অন্যদিকে নেতানিয়াহু প্রশাসনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। পদত্যাগ করেছেন মন্ত্রিসভার ডানপন্থী কিছু নেতাও। তবে তাদের পদত্যাগে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কিংবা নেতানিয়াহুর সরকারের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দলশক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুল। আমার বাবার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-এর বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।